আসসালামু আলাইকুম। পড়ছি কৌশিক মজুমদারের ডিটেকটিভ উপন্যাস সূর্য তামসী, ষষ্ঠদশ পরিচ্ছেদ তৈমুর। 17 ডিসেম্বর 1892, কলিকাতা, রাত 9টা। খুব অস্থির লাগছিল গণপতির। কিছুতেই যেন নিশ্চিন্ত হয়ে বসতে পারছে না। দুই একবার মাথায় হাত দিয়ে চুল ঠিক করে নিল। করিন্থিয়ান থিয়েটার আজ কানায় কানায় ভরা। কার্টার সাহেবের ম্যাজিকে আজ শেষ দিন। নবীন মান্না বলেছেন আজ নাকি কি সব স্পেশাল হবে। গণপতি আর তারিণী যেখানে বসে আছে সেখানে বসার সামর্থ্য তাদের নেই। 12 টাকা তাদের দুজনের সারা মাসের আয়ের বেশি। সেদিন সকালে নবীনবাবু গণপতির পলায়নী বিদ্যা দেখে চমৎকৃত হয়ে নিজেই ওদের দুজনের জন্য বক্সের ব্যবস্থা করে দিয়েছেন। দুজনেই আজ সাহেবী পোশাক পরে এসেছে। নিজেদের না, থিয়েটার কোম্পানি থেকে এক বেলার জন্য চেয়ে চিনতে আনা। এই বাবদ 1.5 আনা কড়াই গন্ডায় ম্যানেজার বাবু আগেই বুঝে নিয়েছেন। তারিণী উত্তেজিত, জীবনে প্রথমবার এই থিয়েটারে ঢুকতে পেরে। গণপতির উত্তেজনা সেরকম না একেবারেই, যেন কোনো এক অনাগত বিপদের আশঙ্কা করছে সে। তারিণী বুঝবে না। হিমালয় গুরুর কাছে নানা বিদ্যা শেখার মধ্যে এটাও আয়ত্ত করেছিল গণপতি। বাতাস যেন ফিসফিসিয়ে তার কানে এসে কু ডেকে যায়। এমনটা এর আগে 2-1 বার হয়েছিল। প্রতিবার শেষটা খুব দুঃখজনক হয়েছে। কলকাতায় এসে গুরু হিসেবে পেয়েছিল বলরাম দে স্ট্রিটের জওহরলাল ধরকে, পামিং এর রাজা। বাংলায় যাকে বলে হাত সাফাইয়ের খেলা, তার কাছেই নাড়া বেঁধে হাত সাফাই শিখতে শুরু করে গণপতি। প্রথমে সর্ষে, তারপর মটর, তারপর মটর কড়াই হাতের ভাঁজে লুকানোর অভ্যাস করাতেন তিনি। গণপতি বিরক্ত হতো, চাইতো একেবারে টাকা হাফিসের খেলা শিখতে। জওহরলাল হাসতেন, বলতেন ধীরে অভ্যাস করো, এর ফল পরে বুঝতে পারবে। যেদিন টাকা হাফিসের পদ্ধতি শেখাবেন সেদিনও সকাল থেকে গণপতির এমন উচাটন ভাব। জওহরলাল জিজ্ঞাসাও করলেন, কি ব্যাপার আজ এত অস্থির দেখছি? মন শান্ত করো, তা না হলে এই খেলা শেখা যাবে না। নিজেকেই ধমকে শান্ত করে টাকা হাফিসের গোপন পদ্ধতি শিখেছিল গণপতি। তারপর তার হাতে জওহরলাল তুলে দিয়েছিলেন 50 টাকার বড় একটা নোট। দেখি এটাকে হাফিস করে দেখাও। মা ভবতারিণী আর গুরুর নাম স্মরণ করে হাতের 2 ঝাটকায় গণপতি যখন নোটটা তালুর ভাঁজে লুকিয়ে ফেলল, জওহরলাল অবাক না হয়ে পারেননি। খুশি হয়ে তিনি ওই টাকা গণপতিকে পুরস্কার দিয়েছিলেন। তাকে প্রণাম করে গণপতি উইজার্স ক্লাবে আসতে না আসতে খবরটা পায় জওহরলাল ধর আর নেই। তাকে ম্যাজিক শিখিয়ে জওহরলাল রাস্তায় বেরিয়েছিলেন কোনো কাজে। এমন সময় এক চেরেট গাড়ি কোথা থেকে তাকে চাপা দিয়ে চলে যায়। সে গাড়ির ঘোড়া নাকি পাগলা হয়ে গেছিল। ঘটনাস্থলেই জওহরলাল মারা গেছেন। অনেকদিন বাদে আজকে আবার গণপতি বাতাসে সেই গন্ধটা পাচ্ছে। দম বন্ধ করা, অস্বস্তিদায়ক, শ্মশানের স্মৃতির মতো। তারিণীর মহাফূর্তি, কিন্তু গণপতি খুশি হতে পারছে না। কোথাও একটা বাচ্চা কেঁদে উঠল যেন। হাসি, চিৎকার, কথাবার্তা সবকিছু যেন 1000 গুণ জোরে তার কানে এসে বাজছে। অবশেষে খুব জোরে বেজে উঠল ড্রাম। বারবার শুধু একটা কথা ভাবছিল গণপতি, খুব ভুল জায়গায় বসেছে সে। তার স্থান মঞ্চের এদিকে না, ওদিকে, মঞ্চের ওপরে। ফুটলাইটের চুন ঝোলা আলো কাঁপতে লাগলো। পর্দার অন্যদিকে আর এক লম্বা যুবক একটু অস্থিরভাবে পায়চারি করছিল। হাতে পাতলা একটা চটি বই, সেটার কান ধরেই মুচড়াচ্ছিল সে। আজ এই শেষ শোটা শেষ হলে বাঁচে। যেমনটা সে ভয় পেয়েছিল ঠিক সেটাই হয়েছে। তার এখন থাকার কথা মেডিকেল কলেজে, সেই লাশটার পাশে। কিছু একটা গন্ডগোল হচ্ছে ভেবে তার দাদা তাকে পাঠিয়েছেন অন্য এক কাজে, এই দেশে, অন্য নাম আর পরিচয় দিয়ে। দাদা ব্রিটিশ সরকারের গোয়েন্দা বিভাগের হোমরা চোমরা, এতটাই যে তাকেই স্বয়ং ব্রিটিশ সরকার বলা যায়। এর চেয়ে সব দিকে এগিয়ে, কিন্তু অলস, পরিশ্রম করতে রাজি নন। অজ্ঞতা ভাইকেই গোপনে আসতে হয়েছে এই দেশে।
তার আসল পরিচয় কেউ জানে না, কার্টারও না। জানেন কেবল তার দাদার বন্ধু চিফ ম্যাজিস্ট্রেট টমসন সাহেব আর ডাক্তার মার্টিন। প্রথমে ভাবনা ছিল কি পরিচয়ে সে আসবে, অভিনয়। এর আগে উইলিয়াম স্কট নাম নিয়ে হ্যামলেট নাটকে কিংবা জুলিয়াস সিজারে ক্যাসিয়াসের ভূমিকায় অভিনয় করেছিল সে। নাটকের সূত্রেই ইংল্যান্ড থেকে আমেরিকায় যাওয়া। গোটা আমেরিকা জুড়ে প্রায় 128টি অভিনয় করে তার দল। মঞ্চ তার কাছে নতুন অভিজ্ঞতা নয়। তবে কার্টারের খেলায় অভিনয়ের সুযোগ নেই। কার্টারই তার হাতে এই বইটা ধরিয়ে বলেছেন এটা থেকে আবৃত্তি করতে। সেই থেকে তার কাছেই বইটা থাকে। 1827 সালে প্রকাশিত বইটার লেখকের নাম নেই, মুদ্রক কেলভিন এস থমাস। কোন এক বোস্টনবাসী নিজের খরচায় বইটা ছাপিয়েছিল। বেশ কটা কবিতা, দীর্ঘ কবিতা একটাই। পড়ে মুগ্ধ হয়ে গেছিল সে, বারবার পড়েছিল, প্রায় সারা রাত। বইটা সে কাটছাড়া করে না। বইয়ের প্রথম পাতায় কালো কালিতে এক কোনায় ছোট ছোট করে লেখা ওর খুব চেনা এক লেখকের নাম। কে জানে, হয়তো বেনামে বইটা তারই লেখা। আবার বেজে উঠল ড্রাম। প্রথমে কার্টার ঢুকবেন, তারপর কেউ পেলেই তাকে ঢুকতে হবে মঞ্চে। স্টেজ ম্যানেজার হাতের ইশারা করলো। 4 জন সহকারী মঞ্চের পিছনে থেকে ঠেলে নিয়ে এলো পাগড়ি পরা লাঠি হাতে এক পুতুলকে। তার সামনে একটা দাবার বোর্ড, পুতুলের ডান হাত দাবার ছকের ওপরে। 2 সহকারী পুতুলের নিচের কাবার্ডের দরজা খুলে দেখিয়ে দিল সেখানে এক গাদা গিয়ার আর কক চাকা। কোনো মানুষ লুকিয়ে নেই। ড্রামের আওয়াজ বাড়তে বাড়তে প্রায় কানের পর্দা ফাটিয়ে দেবে। এমন সময় যেন অন্ধকার ফুঁড়ে উদয় হলেন ম্যাজিশিয়ান কার্টার। প্রায় 6 ফুট লম্বা, নাক খাড়া, উল্টানো চুল, হাসি মুখ। কার্টারের পরনে লম্বা ফ্রক কোট, বো টাই আর পায়ে চকচকে পালিশ করা জুতো। ঢুকেই 2 পকেট থেকে বার করলেন 2টো রুমাল, আর সে 2টো মুঠো করে ছুঁড়ে দিতেই 2টো পায়রা ঝটপট করে উড়ে গেল হলের মধ্যে। দর্শকদের হাততালির আওয়াজে হলেও যেন 100 পায়রা উড়ে গেল। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, আজ থেকে 1 দশক আগে আমি ভারতে এসেছিলাম, তবে কলকাতায় না। এসেছিলাম হিমালয়ে। সেখানে এক গুরুর কাছে দীর্ঘদিন জাদু শিক্ষা করেছি আমি। শিখেছি গোপন সব জাদুবিদ্যার কথা। গুরু আমার উপর খুশি হয়ে এই পুতুলটি উপহার দিয়েছিলেন আমায়। সব মিথ্যে কথা, গণপতি ভাবছিল। এই লোক আর যাই হোক কোনোদিন হিমালয়ে গিয়ে জাদু শেখেনি। ভারতীয় জাদুতে এই দেখনদারি নেই একেবারেই। এই পুতুলের নাম তৈমুর, সেই অত্যাচারী দস্যু যিনি এককালে গোটা এশিয়ার ত্রাস ছিলেন। সমরখন্দে তার সমাধিতে লেখা আছে, আমি যেদিন ফের জেগে উঠব সেদিন সমস্ত পৃথিবী আমার ভয়ে কাঁপবে। এই পুতুলে তৈমুরের আত্মা লুকানো আছে। এখন শুধু দরকার তাকে জাগিয়ে তোলা। দর্শকদের মধ্যে চাপা ভয়ের একটা নিঃশ্বাস টানার শব্দ হলো। বাকি সব চুপচাপ, থমথমে। কেউ একটাও কথা বলবেন না, কেউ কারো দিকে তাকাবেন না। আমি এবার এই আত্মাকে জাগিয়ে তুলব বলে যেন হাওয়া থেকেই কার্টার হাজির করলেন এক ম্যাজিক ওয়ান্ড। আর এটাই কিউ। সেই যুবক ধীরে ধীরে এসে দাঁড়ালো ফুটলাইনের সামনে। অদ্ভুত গমগমে গলায় আবৃত্তি করতে থাকলো, কাইন্ড সোলেস ইন আ ডাইং আওয়ার, such father is not my theme. I will not madly deem that power of earth may shrive me of the sin. Unearthly pride hath revealed in. I have no time to dot or dream. You call it hope, that fire of fire. স্তবকের ঠিক মাঝামাঝি ক্যাচ করে একটা শব্দ হলো। তৈমুরের মাথাটা অল্প নড়ে উঠল যেন। কার্টার চোখ বুজে বিড়বিড় করছেন। যুবক বলে চলেছে, It is but agony of desire. If I can hope, oh God, I can. Its font, it's holier, more divine. I would not call thee fool, old man, but such is not a gift of time. কার্টার ম্যাজিক ওয়ান্ডটা একবার ঘড়ির কাঁটার দিকে, একবার বিপরীত দিকে ঘোরাচ্ছেন।
ঘোরানোর গতি বাড়ছে। কার্টারের হাত প্রায় দেখাই যাচ্ছে না। এদিকে আবৃত্তির লয় বাড়ছে পাল্লা দিয়ে। হঠাৎ সব স্তব্ধ। কার্টার হাঁপাচ্ছেন। সেই যুবক চুপ। শুধু একটাই ক্যাচকোচ শব্দ শোনা যাচ্ছে গোটা হলে। তা যেন বেড়ে উঠছে ক্রমাগত। তৈমুরের হাত সেই দাবার বোর্ডে নড়ছে, পাশাপাশি, ঠিক জ্যান্ত মানুষের মতো। গণপতি জীবনে এমন অদ্ভুত জিনিস দেখেনি। কার্টার এবার দর্শকদের থেকে কোনো একজনকে উঠে আসতে বললেন। এমন একজন যিনি ভালো দাবা খেলতে জানেন। কেউ ওঠে না। শেষে মৃদু হেসে কার্টার বললেন, আমি জানি বড়লাট দাবায় পারদর্শী। আমাদের অসীম সৌভাগ্য তিনি নিজে আমাদের এই শো দেখতে এসেছেন। আর তার জন্যই আজ এক স্পেশাল খেলা দেখাবো আমি, যা গোটা সফরে দেখাবার সাহস করতে পারিনি। সে কথা পরে, আমি মাননীয় বড়লাটকে অনুরোধ করব তিনি যেন দয়া করে একবারটি মঞ্চে আসেন। চমকে গেল গণপতি। তারই নিও সব কাজ ফেলে ল্যান্সডাউন এসেছেন ম্যাজিক খেলা দেখতে। একটু আপত্তি করে হাসি মুখে মঞ্চে উঠলেন বড়লাট। তাকে প্রায় হাত ধরে তৈমুরের কাছে নিয়ে গেলেন কার্টার। আবার নিচের ক্যাবিনেট খুলে বড়লাটকে দেখিয়ে দেওয়া হলো কিছু চাকা ছাড়া ভিতরে কেউ লুকিয়ে নেই। ডালা বন্ধ করা হলো। তৈমুরের সামনে সাদা গুটি, বড়লাটের সামনে কালো। তিনি সামনে দাঁড়াতেই তৈমুর রাজার সামনের বোড়ে 2 ঘর এগিয়ে দিল। প্রায় কিছু না ভেবেই বড়লাট তার রাজার সামনের বোড়েও 2 ঘর এগোলেন। এক ঝটকায় তৈমুর রাজার ডান পাশের হাতিকে টেনে নিয়ে এলো সাদা বোড়ের পাশে। বড়লাট এটা আশা করেননি। তিনি একটু ভেবে মন্ত্রীর পাশের কালো ঘোড়াকে 2.5 চাল দিয়ে এগিয়ে আনলেন সামনে। তৈমুর নিজের মন্ত্রীকে বাড়িয়ে দিল কোনাকুনি 4 ঘর। এবার বড়লাট একটু বিভ্রান্ত। অন্য ঘোড়াটাও 2.5 চালে এগিয়ে দিলেন সামনে। ব্যাস, তৈমুর যেন এটার অপেক্ষাই করছিল। কালো হাতির সামনের বোড়েকে খেয়ে মন্ত্রী চলে গেল সোজা রাজার সামনে। কিস্তিমাত। আর মাত্র একটা বোড়ে খেয়ে 4 চালে এমন ভাবে কিস্তিমাত হবেন তা বুঝি বড়লাট নিজেও ভাবেননি। আর তাও একটা পুতুলের কাছে। লজ্জায় তার ফর্সা মুখ লাল। কার্টার বুঝলেন ব্যাপারটা। বললেন, হিজ হাইনেস, একটা কথা বলি। আমরা সাধারণ মর মানুষ। আমাদের কি ক্ষমতা আছে বিদেহী আত্মার সঙ্গে লড়ার? আর তাও যে কোনো আত্মা না, স্বয়ং তৈমুরের আত্মা। রণকৌশলে যার জুড়ি একদা পৃথিবীতে ছিল না, তার সঙ্গে দাবার ময়দানে আপনি বলে তাও 4 চাল অবধি টিকতে পেরেছেন। আমি আপনাকে বলছি, এর আগে বেশিরভাগ মানুষ খেলারই সাহসই দেখায়নি। যারা দেখিয়েছে কেউই 2 চালের বেশি টেকেনি। বড়লাটের জন্য সবাইকে একটা অভিনন্দন জানাতে অনুরোধ করছি। বড়লাট না হলেও তৈমুরের জন্য গোটা হল হাততালিতে ফেটে পড়ল। কার্টার বড়লাটকে তার বসার জায়গা অবধি পৌঁছে দিলেন। এবার কার্টার সরাসরি ফিরলেন সেই যুবকের দিকে। আর একটা হাততালি লন্ডনের বিখ্যাত অভিনেতা সাইগারসনের জন্য, যিনি আজ কবিতাটি আপনাদের সামনে পাঠ করলেন। সামান্য কিছু হাততালির শব্দ শোনা গেল। যুবক মাথা নিচু করে কি যেন ভাবতে ভাবতে উইংসে ঢুকে গেল। কার্টারের সঙ্গে হাত মেলানোর সময় বড়লাট কার্টারের হাতে একটা কাগজের টুকরো গুজে দিলেন। কি লেখা আছে তাতে? সপ্তদশ পরিচ্ছেদ, গণপতির ভেলকি। 17 ডিসেম্বর 1892, কলিকাতা, রাত 9:30 থেকে 10টা। বড়লাট মঞ্চ থেকে নেমে যেতেই কার্টার আবার ফিরে গেলেন তার বুক নিতে, যাকে বলে প্যাটার। অন্য খেলা দেখানোর আগে আমি আপনাদের জানিয়ে দিতে চাই, ম্যাজিশিয়ান হিসেবে আমার কাজ হলো আপনাদের আনন্দ দেয়া, আর ঠিক সেটাই আজ আমি করব। আমি আজ এই মঞ্চে যাই করি না কেন, দয়া করে মনে রাখবেন, আমি আপনাদের বোকা বানাবো না, কিছুতেই না। ঠিক সেটাই তুমি করতে যাচ্ছ, মনে মনে বিড়বিড় করে বলল গণপতি। তারপর আধ ঘন্টা ধরে নানা ভেলকি দেখিয়ে গেলেন কার্টার। কাচের বয়াম থেকে রুমাল বেরোচ্ছে তো বেরোচ্ছেই, হাওয়া থেকে গুচ্ছ গুচ্ছ তাস
এনে টিপ করে ছুড়ে দিতে লাগলেন দর্শকদের দিকে। এটা আপনার জন্য বলে ছুড়ছেন, আর তাস যেন পোষমানা পাখির মতো উড়ে গিয়ে যার নাম তার কোলে পড়ছে। প্রথম তাস পড়ল বড় লাটের কোলে। তিনি সবাইকে দেখালেন ইস্কাবনের সাহেব, হাতে উদ্যত তলোয়ার। একে একে দূরের আসনেও ছিটকে যেতে থাকলো তাস। শেষে যখন একেবারে পিছনে বসা দর্শকদের কাছেও তাস উড়ে গিয়ে পড়তে লাগলো, গোটা হল ফেটে পড়ল হাততালিতে। হঠাৎ কার্টার সাহেব থেমে গেলেন। পিছনের অর্কেস্ট্রার আওয়াজ মৃদু আর গমগমে হয়ে গেল। কার্টার এগিয়ে গেলেন সামনে, গম্ভীর ব্যারিটোন গলায় বললেন, আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের আগেই বলেছি আমি আজ একটা স্পেশাল খেলা দেখাবো, যে খেলা হাজার হাজার বছর আগে ভারতের কোনো এক নাম না জানা ফকির আবিষ্কার করেছিলেন, যে খেলা একদল বেদে দেখিয়েছিলেন সম্রাট জাহাঙ্গীরের দরবারে। সারা বিশ্বে যে জাদু দেখানোর সাহস আজ অবধি কোনো ইউরোপিয়ান করেননি, আজ সেই খেলাই আমি আপনাদের দেখাবো। কারণ দুটো, এক, আজ আমার শোর শেষ দিন, আর দুই, স্বয়ং বড়লাট আজ এখানে উপস্থিত আছেন। কিন্তু প্রশ্ন হলো, ক্ষমা কেন? কারণ এই দুরূহ খেলাটি দেখাতে কিছু প্রস্তুতি দরকার, আর ঠিক সেই জন্য আজ আমি আমার চিরপরিচিত পলায়নী বিদ্যা বা এসকেপ আর্ট দেখাতে পারবো না। আমি দুঃখিত। আপনারা যারা আমার শো আগে দেখেননি তারা এই খেলা থেকে বঞ্চিত হবেন। এক্সকিউজ মি। নিচে দ্বিতীয় রো থেকে ভেসে এলো কার গলা। এই কণ্ঠ গণপতির চেনা, কার্টারেরও। উঠে দাঁড়িয়ে এইমাত্র যিনি কথাটা বললেন তিনি কলকাতার পরিচিত মুখ, উইজার্ড ক্লাবের প্রেসিডেন্ট নবীন চন্দ্র মান্না। কার্টার ঠিক এই ধরনের বাধার জন্য প্রস্তুত ছিলেন না, কেউই না। তবু তিনি সামলে উঠে বললেন, বলুন কি বলবেন। আসলে আমরা যারা জাদুর খেলা দেখাই তারা একটা মন্ত্রকে বীজ মন্ত্রের মতো জপ করি। দ্য শো মাস্ট গো অন, যা হয় হোক, খেলা বন্ধ করা যাবে না। সাহেব, এখানে বেশিরভাগ দর্শক আপনার পলায়নী বিদ্যা দেখতে এসেছেন, আপনি তাদের বঞ্চিত করবেন না। আপনি স্পেশাল দেখাতে চান দেখান, কিন্তু তা বলে যে খেলা বিজ্ঞাপিত হয়ে গেছে তাকে বাদ দিয়ে নয়। অন্য কেউ হলে হয়তো কার্টার গুরুত্বই দিতেন না, কিন্তু নবীন মান্না বেশ কেউকেটা লোক, বড় বড় জায়গা অবধি তার হাত আছে। তাকে চটানো ঠিক সমীচীন মনে করলেন না কার্টার। বুঝলাম মিস্টার মান্না, কিন্তু আমি যে খেলাটি দেখাতে চলেছি তা ঠিকভাবে পারফর্ম করতে গেলে অন্তত 8 ঘন্টা আমাকে নিবিড়ভাবে মনোসংযোগ করতে হবে। একটু ভুল হলে কারো মৃত্যু অবধি হতে পারে। এসকেপ আর্ট খুবই কঠিন এক বিদ্যা, তারপরে অন্য কোনো জাদু দেখানো সম্ভব নয়। আপনারা বরং ততক্ষণ আমার সহকারী বিখ্যাত চীনা জাদুকর সুলিনের চৈনিক জাদু দেখুন। নবীন মান্না তবু আসনে বসলেন না, বরং সবাইকে অবাক করে মঞ্চে উঠে এলেন। কার্টারের দিকে সোজা তাকিয়ে বললেন, আমার একটা প্রস্তাব আছে, দেখুন আপনি রাজি কিনা। আমার এক শিষ্য আছে, নেটিভ। সে পলায়নী বিদ্যায় যে দক্ষতা অর্জন করেছে তা যে কোনো ইউরোপিয়ান জাদুকরের সমকক্ষ। আমার ইচ্ছা আজ আপনার পরিবর্তে সে এই পলায়নী বিদ্যা সবার সামনে প্রদর্শন করুক। অসম্ভব। এই বিদ্যা কোনো শিক্ষানবিশের খেলা বা তাসের জাদু না। একটু এদিক ওদিক হলে আপনার শিষ্য নির্ঘাত মারা যাবে। আমি তা হতে দিতে পারি না। আপনি এই খেয়াল ত্যাগ করুন। এদিকে উত্তেজিত তারিণী ক্রমাগত গণপতিকে খোঁচাচ্ছিল। তোমার কথাই তো বলছে মনে হচ্ছে, হে, তুমি তৈরি তো? গণপতি নিজে কেমন বোকা হয়ে গেছিল। সাহেবী ইংরেজি উচ্চারণ ভালো না বুঝলেও ভাবে ভাবে ব্যাপারটা অল্প বুঝতে পারছিল। কিছুটা তারিণীও অনুবাদ করে বলছিল, এভাবে এরকম সুযোগ আসবে সে ভাবেও নি। কিন্তু যখন এলো, একদিকে তার বুক উত্তেজনায় দুরু দুরু করছে, মন বলছে সাহেব যেন রাজি হন। করিন্থিয়ান থিয়েটারে ম্যাজিক দেখানোর সুযোগ কজনের ভাগ্যে জোটে, আর যদি জুটে যায় তবে গণপতিই হবে প্রথম ভারতীয় যার ভাগ্য এই শিকে ছিঁড়ল। কিন্তু সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা ভয় তাকে চেপে ধরছে। এত বড় মঞ্চে ম্যাজিক সে কোনোদিন দেখায়নি,
আর একটা ব্যাপার আছে, গঙ্গায় পলায়নী বিদ্যা দেখানোর সময় যন্ত্রপাতি সব তার নিজের। এখানে সাহেবের যন্ত্রে কাজ করতে হবে। অবশ্য অন্যদিকে দেখতে গেলে সব ম্যাজিশিয়ান ম্যাজিকের যন্ত্রে আগে বাঁচার উপায়টা করে রাখে। ফলে গঙ্গায় মারা যাবার যে ঝুঁকি ছিল এখানে তা নেই বললেই চলে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, সাহেব কি রাজি হবেন? মুখের ভিতরে হাত ঢুকিয়ে একবার সে দেখে নিল টর্ক রেঞ্জটা ঠিকঠাক আছে কিনা। এদিকে মঞ্চে নবীন মান্না আর কার্টারের বেশ তর্কই বেঁধে গেছে। নবীন মান্না গঙ্গা বক্ষে গণপতির পলায়নের কথা বললেন, জানালেন তিনি অনেক দিন ধরে এই যুবককে নিজে ম্যাজিক শিক্ষা দিচ্ছেন, যদিও তা সত্যি নয়। কিন্তু কিছুতেই সাহেব রাজি হচ্ছেন না দেখে শেষে তিনি তুরুপের তাসটি ফেললেন। আপনি কি ভয় পাচ্ছেন মিস্টার কার্টার? একজন নেটিভের কাছে হেরে যাবার ভয়? এই চ্যালেঞ্জ উপেক্ষা করা কার্টারের পক্ষে মুশকিল। গণপতি পরিষ্কার দেখতে পেল কার্টার একবার সামনের সারিতে বসে থাকা বড়লাটের দিকে তাকালেন। বড়লাট কোটের পকেট থেকে ঘড়ি বার করে বারবার দেখছিলেন। তিনি কার্টারের দিকে চেয়ে দুবার উপরে নিচে ঘাড় নাড়লেন, যার মানে হ্যাঁ। কার্টার অবশেষে নবীন মান্নাকে বললেন, ওয়েল, আপনার কথাই থাক, ডাকুন আপনার শিষ্যকে, কিন্তু পরে কিছু হলে দোষ দিতে পারবেন না, এই বলে রাখলাম। নবীন মান্না মৃদু হেসে উত্তর না দিয়ে সোজা তাকালেন গণপতি আর তারিণীর বক্সের দিকে। একটু গলা কাঁপিয়ে ঘোষণা করলেন, দর্শকরা, যারা পলায়নী বিদ্যা দেখতে এসেছেন তাদের আজ নিরাশ হয়ে ফিরে যেতে হবে না। জাদু দেখাবেন আমাদেরই এক নেটিভ বাঙালি জাদুকর, যিনি আমাদের উইজার্স ক্লাবের তারকাও বটে, যার গঙ্গাবক্ষে পলায়নী বিদ্যার কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। মজার ব্যাপার, এখানে অনেককে মাথা নাড়াতে দেখে গণপতি আর তারিণী দুজনেই যুগপৎ অবাক হলো। 10 মিনিট আগেও নবীন মান্না ছাড়া কেউ তাদের গঙ্গা অভিযানের কথা জানতো না। এখন লোকে এমন মাথা নাড়াচ্ছে যেন সবাই সেখানে উপস্থিত ছিল। আমি ডেকে নিচ্ছি বিখ্যাত জাদুকর। ইজ হি আ ম্যান অর আ ডেভিল? ইজ কন্টিনিউয়াসলি আস্কড. Every man, woman and child should see this wonderful man, the great গণপতি। হলের বেশিরভাগ দর্শকই দেশীয়। নতুন কিছু দেখার আশায় তারা করতালিতে হল ফাটিয়ে দিল। গণপতি অতি ধীরে বক্স থেকে নেমে মঞ্চের দিকে এগিয়ে এলো। সামান্য হলেও ঘাবড়ে গেছে সে। সবার দৃষ্টি তার দিকে। মঞ্চে ওঠার সময়ই একবার হোঁচট খেয়ে গেল। হেসে উঠলেন দর্শকদের কেউ কেউ। কার্টারকে দেখলে মনে হয় কে যেন তার মুখে চিরতা গোলা জল ঢেলে দিয়েছে। কোনো রকম হাত মিলিয়ে গণপতিকে ইংরেজিতে বললেন, তুমি আমার যন্ত্রপাতি দেখে নাও। চেন সুলিন 8 ঘন্টা ম্যাজিক দেখাবে, তারপরেই তোমার পালা। দেখো প্রাণটা যেন বাঁচে। নবীন মান্না হাসি মুখে গোটাটার অনুবাদ করে শেষে যোগ করে দিলেন, দাও তো বাছা। সাহেবের মুখে নুরো জেলে, এ এক তুমিই পারবে। গোটা মঞ্চে আবার আওয়াজ শুরু হলো। এবার চৈনিক সুর। মঞ্চে পায়ে পায়ে এসে ঢুকলেন চৈনিক জাদুকর চিন সুলিন। গণপতি কার্টারের সহকারীর সঙ্গে মঞ্চের পাশে যেতে যেতে হঠাৎ চমকে দেখল চৈনিক জাদুকরের চোখের মনির রং গাঢ় নীল। কোনো চীনা লোকের চোখের রং নীল হয় তা গণপতির জানা ছিল না।